মুর্শিদাবাদ একই সাথে বাংলার গৌরব ও ট্র্যাজেডির ইতিহাস। মুর্শিদাবাদ কেবল একটি শহরই নয়, এটি বাংলার বীরত্ব, ষড়যন্ত্র এবং রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। আজ এটি একটি জেলা শহর হলেও এর অলিতে গলিতে আজও নবাবী আমলের আভিজাত্য এবং ইতিহাসের করুণ দীর্ঘশ্বাস অনুভব করা যায়। আমরা এখন আছি রানাঘাট স্টেশনে। এই রানাঘাট থেকে আমরা 7টার মেমো গাড়ি ধরবো, যাবো মুর্শিদাবাদ। এই যে সঞ্জীবদা রয়েছে, এই বিল্টু রয়েছে, এই পাশে রয়েছে এই যে গণেশদা আর মিন্টুদা। এই যে মিন্টুদা রয়েছে, মিন্টুদাকে দেখা যাচ্ছে, এই যে মিন্টুদা রয়েছে, আর এই শ্যামলদা। আমি নিজে পরিচয় করে দিই। আমার পরিচয় আমি দিই। আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম টিঙ্কু, মুর্শিদাবাদ থেকে এসেছে। মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার মুর্শিদাবাদ ব্যাক করে যাবো। আমরা মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম 22শে নভেম্বর 2025 শনিবার ভোরবেলা, দুদিনের জন্য। আর ফিরে এসেছিলাম 23শে নভেম্বর রবিবার সন্ধেবেলায়। আমরা রানাঘাট থেকে সকাল 7টার শাটেল ট্রেন ধরেছিলাম। আপনারা যারা কলকাতার দিক থেকে আসতে চান তারা শিয়ালদা স্টেশনে এসে লালগোলাগামী যে কোনো ট্রেন ধরবেন। প্রচুর ট্রেন আছে, সময় লাগে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা। কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তাছাড়া মোবাইলে বিভিন্ন অ্যাপস আছে, সেখান থেকে ট্রেনের টাইমিংস দেখে নিতে পারেন। তবে ভোরবেলার ট্রেন ধরাই বাঞ্ছনীয় এবং দুদিনের জন্য হাতে সময় রাখবেন, তাহলে সবকিছুই দেখতে পারবেন। এখন আছি রানাঘাট স্টেশনে। রানাঘাট লালগোলা আমাদের এক প্যাসেঞ্জার নম্বরে গাড়ি প্ল্যাটফর্ম গিয়েছে, এক ক্রমাঙ্ক নম্বরে 1 গাড়িটা से रवाना লালগোলা যাবে। হবে। এখান থেকে অনুগ্রহ ছাড়বে করে শুনবেন 7টায়, গাড়ি মুর্শিদাবাদ সংখ্যা পৌঁছবে 9:25-এ। 631। আমরা মোটামুটি সবাই এক জায়গাতেই বসেছি। এই যে এই পাশে গৌতমদা রয়েছে, শ্যামলদা, গণেশদা, এদিকে বিল্টু রয়েছে, সঞ্জীবদা রয়েছে, প্রণবদা রয়েছে, আর এদিকটায় রয়েছে এই নারায়ণদা, মিন্টুদা, টিঙ্কুদা। এই পরপর এরা বসেছে একই জায়গায়, একই কম্পার্টমেন্টে আমরা বসেছি। এইমাত্র মুর্শিদাবাদ স্টেশনে নামলাম। এখন বাজে 9:30। এই আমাদের ট্রেনটা 9:30 মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে দিল। মুর্শিদাবাদ স্টেশনে আমরা নেমে গেছি। এবার আমরা দ্বীপ পার হয়ে 1 নম্বরের দিকে যাব। এখানে মুর্শিদাবাদ স্টেশনটা অনেক দূরে হলেও এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এক্সকালেটরের ব্যবস্থা আছে। এই এক্সকালেটর করে আমরা 1 নম্বরের দিকে যাব। এটা অত্যাধুনিক ব্যবস্থা। তারা একটু বয়স্ক, যাদের হাঁটুতে সমস্যা আছে এবং লাগেজ নিয়ে যারা এখানে আসবেন তাদের পক্ষে এই এক্সকালেটরটা খুব কাজে দেবে। এই যে ব্রিজ দিয়ে আমরা 1 নম্বরের দিকে যাব, ওই সামনে গৌতমদা রয়েছে, আরও সবাই একসাথে আমরা 1 নম্বরের দিকে গিয়ে তারপর বাইরে গিয়ে আমরা একটা টাঙা নেব, সেই রকমই পরিকল্পনা রয়েছে। আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। এখান থেকে টোটো ধরবো। এই যে এখানে টোটোওয়ালারা ওখানে রয়েছে, ওখানে দরদাম করা হচ্ছে। এই মুর্শিদাবাদ স্টেশনের বাইরে এরকম একটা রেলের কামরা এখানে রাখা আছে, গার্ড ক্যাব, কনভেনশনাল রেকের। হ্যাঁ, এখন আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে আস্তে 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 এখন আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে 2টো টাঙা নিলাম। এই টাঙায় করে আমরা হাজারদুয়ারির কাছে যাব, সে দৃশ্য আপনাদের আমি দেখাবো। মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
একটি ঐতিহাসিক শহর। একসময় এটি ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। এই শহরের প্রতিটি ইটে জড়িয়ে আছে বাংলার নবাবী আমলের ঐশ্বর্য এবং ব্রিটিশ শাসনের রক্তাক্ত ইতিহাস। মুর্শিদাবাদের আদি নাম ছিল মুকসুদাবাদ। 1717 সালে মুঘল সম্রাট অরু খসিয়ার রাজত্বকালে বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ তার প্রশাসনিক কেন্দ্র ঢাকা থেকে সরিয়ে এখানে নিয়ে আসেন। তার নাম অনুসারে এই শহরের নাম হয় মুর্শিদাবাদ। 1717 সালে তিনি বাংলার প্রথম নবাব হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মুর্শিদাবাদকে রাজধানী ঘোষণা করেন। মুর্শিদ কুলি খাঁর পর নবাব সুজাউদ্দিন, সরফরাজ খাঁ এবং পরবর্তীকালে নবাব আলীবর্দী খাঁ মুর্শিদাবাদকে ভারতের অন্যতম সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত করেন। সেই সময় এই শহরটি ছিল রেশম, মসলিন এবং হাতির দাঁতের কাজের জন্য বিশ্বখ্যাত। কথিত আছে অষ্টাদশ শতাব্দীতে মুর্শিদাবাদ শহরটি লন্ডনের মতোই সমৃদ্ধ ও জনবহুল ছিল। মুর্শিদাবাদের ইতিহাসে সবচেয়ে কালো কলঙ্কময় অধ্যায় হল 1757 সালের পলাশির যুদ্ধ। আলীবর্দী খাঁর নাতি তরুণ নবাব সিরাজদৌলা ইংরেজদের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে চেয়েছিলেন, কিন্তু সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় 23শে জুন 1757 সালে পলাশির আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয় ঘটে। এই যুদ্ধের ফলেই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত্তি স্থাপিত হয়। পলাশির যুদ্ধের পর মির্জাফরকে নবাব করা হলেও প্রকৃত ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। 1772 সালে ওয়ারেন হেস্টিংস বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে সরিয়ে কলকাতায় স্থানান্তরিত করেন। এর ফলে রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে মুর্শিদাবাদের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। এই আমলে বাংলা ছিল সবচেয়ে ধনী মুঘল প্রদেশ। মুর্শিদাবাদ ছিল একটি বৈশ্বিক শহর। 1750-এর দশকে এর জনসংখ্যা ছিল প্রায় 7 লাখ। এটি ছিল জগৎ শেঠ এবং আর্মেনীয়দের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল ও বিস্তৃত ইউরেশিয়ার ধনী ব্যাংকিংয়ের এবং বণিক পরিবারগুলির বাড়ি। আমরা এই হোটেলটায় উঠেছি মুর্শিদাবাদে এসে, হোটেল যাত্রিক। এখানে একটা ঘর নিয়েছি, একটা ঘরেই 4টে বেড আছে, সুতরাং আমরা 10 জন আছি। একই ঘরে আমরা 10 জন থাকতে পারবো, সেইভাবেই এই রুমটা নেওয়া হয়েছে, এই হোটেলের রুম নেওয়া হয়েছে। 17 ফুট 6 ইঞ্চি লম্বা আর ওজন হচ্ছে 212 মণ। 28টি শেয়ার আছে। 1637 সালে দারোগা ছেড়ে মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কর্তৃক ইসলাম ফার্ম যখন বাংলা সুবিধার ছিলেন, তখন শাহজাহানের রাজত্বকালে ঢাকায় বন্দুকটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এইটা পেছন, হ্যাঁ এটার মুখ বন্ধ দেখছো না, এখান থেকে সব মশলাপাতি। এখন আমরা দেখতে চলে এসেছি জাহানকোষা কামান। জাহানকোষা মানে হচ্ছে বিশ্ব ধ্বংসকারী এই কামান, এটা দেখতে চলে এসেছি এখানে। প্রায় 1704 থেকে 1705 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ যখন ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন,
তখন এই বিশাল কামানটি এখানে নিয়ে আসেন। এটি মুঘল আমলের সামরিক শক্তি এবং স্থাপত্য শৈলীর একটি উল্লেখযোগ্য নিদর্শন। জাহানকোষা হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় অবস্থিত একটি ঐতিহাসিক কামান। জাহানকোষা শব্দের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী। দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ঢাকার মিস্ত্রি জনার্দন কর্মকার জাহানকোষা কামানটি নির্মাণ করেন। বুঝতে পারছেন না? এখান দিয়ে গোলাটা ঢুকাচ্ছে। কতগুলো বা ইয়ে দিয়ে তৈরি করে জং করবে না। এখান দিয়ে মেটালটা এমন যে পরেগুলো ধাতু দিয়ে করা। ওখান দিয়ে দিল্লি কামানো যায়। এটাকে নিয়ে এদিক ওদিক নিয়ে যেত। আমার কমান্ডটা দেখো কত টন ওজন এটা। এর একটা ছবি ফবি তো তোর। এই জায়গাটা হচ্ছে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের দ্বারা সংরক্ষিত। এই জাহানকোষা বন্দুক বা জাহানকোষা কামান যেটাই বলুন না কেন এখানে রয়েছে। এই যে সামনে রয়েছে এই বিশাল কামানের অনেক ইতিহাস আছে। কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 6 ফুট, ওজন 7,600 কিলোগ্রাম। কামান বিস্ফোরণের জন্য 17 কিলো বারুদের প্রয়োজন হতো। কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে। অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটি মরচেবিহীন। জং ধরে নেই না? এটা অষ্টধাতুর তৈরি স্যার। অষ্টধাতুর বাঙালি তৈরি, কর্মকার, হ্যাঁ। জনার্দন কর্মকারের হাতে তৈরি, বাংলাদেশি কর্মকার ছিল। আর এই বালাগুলো থাকার কারণ তখনকার দিনে কোনো জেসিবি কিন্তু ক্রেন কোনো ব্যবহার হতো না। দুপাশে দুটো হাতি থাকতো আর এটা লোহার চেনে করে মিডিল দিয়ে দুলতে দুলতে নিয়ে যাওয়া হতো। আচ্ছা, এই কামানটা বিশ্বজয়ী জাহানকোষা কামান বলা হয় এই কারণেই যে যখন যে কোনো নবাব ব্যবহৃত করেছে তিনি ওই যুদ্ধে জয়ী লাভ করেছে, এর জন্য এটা জাহানকোষা বিশ্বজয়ী কামান। এটা কি শাহজাহান নিয়ে এসছে? সম্রাট শাহজাহান আলীবর্দীকে গিফট করেছিল। আচ্ছা, যখন এই রাজধানী বর্তমান ঢাকায় ছিল তখন দেওয়া হয়েছিল, ঢাকার থেকে এখানে নিয়ে আসা হয়েছিল। একবার আলীবর্দী এটা ব্যবহৃত করা হয়েছিল, সিরাজের জন্মের আগের থেকে এটা এরকম ওপেন পড়ে আছে। কোনোদিনও ওপরে চালা করে দেওয়া হয়নি, এর উপর বৃষ্টি জল রৌদ্র সে ভেবে যায়। এটার বিশেষত্ব হলো এটা জীবনভর জং পড়বে না। আর এটা ব্যবহার করতে গেলে 17 কিলো বারুদ ব্যবহার করতে হতো। আরে বাবা, এই যে আগুন দেওয়ার পুরো পয়েন্টটা রাখা আছে, এটা আচ্ছা এটা হলো আগুন দেওয়ার পয়েন্ট। আচ্ছা। আর এই যে এটা সিল করে দিয়েছে এরা হুম, এখান থেকে, এখান দিয়ে বারুদ ঢোকাতো। এইটা এগুলো গোলাগুলো ঢোকানো, এইটা আচ্ছা। এটা সিল করে রাখা আছে। এটা লম্বায় কত? প্রায় 17 ফুট হবে নাকি? ভাই হ্যাঁ 17 ফুট হয়ে যাবে মোটামুটি। কারণ মাত্র তো একদম 19 ইঞ্চির হাত, মানে ধরেন 1 2 3 4 5 6 7 8 11 মানে 11 ফুট আর 6 ইঞ্চি করে আপনি 6 ফুট ধরলেন, 11 6 17 প্রায় 18 ফুট। হ্যাঁ, 17-18 ফুট হবে। ঐতিহাসিক কামান। এর বয়স কত হবে? বয়স সিরাজের জন্মের আগে থেকে সুরাজের এখানে open জন্মের পড়ে আগে আছে। থাকতে। জন্মের আগের থেকে এখানে পড়ে আছে ওপেন। সিরাজ এটা ব্যবহার করেনি, সিরাজের দাদু ব্যবহার করতো আলীবর্দী খাঁ। খালি ভর্তি খা। আর এইখানে যখন থেকে এটা মাটিতে পড়েছিল, পরে তো সরকার পক্ষ থেকে তুলে বাঁধিয়ে রাখা আছে। এখানে বট গাছ ছিল, এটা যুদ্ধক্রমে এই মাটিতেই পড়ে থেকে যায় যখন আলীবর্দীর টাইমে এটা পড়ে থাকে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার পাটরা মসজিদের সামনে। আপনার পায়ের নিচে আছে মুর্শিদ কুলিকার সমাধি। এখানে আগে লোহার নেট সিস্টেম করা ছিল, হেঁটে গেলে পায়ের ধুলোগুলো তার বুকে গিয়েই পড়তো। কিন্তু 1958-এ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে চেক আপ করার পর উপর থেকে ঢালাই করে দিয়েছে, আমরা নিচে গিয়ে সমাধিটা দর্শন করতে হবে। আসুন। পাটরা মসজিদ নবাব মুর্শিদ কুলি খাঁর নির্দেশে আর বিশ্বস্ত অনুচর
মুরাদ ফরাস 1723 থেকে 1724 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। এটি ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এর স্থাপত্য শৈলী খুবই আকর্ষণীয়। মসজিদের কক্ষগুলিতে কোরআন পাঠকদের থাকার ব্যবস্থা ছিল। একই সময়ে 2000 জন এখানে নামাজ পড়তে পারতেন। মূল মসজিদটিতে 5টি গম্বুজ ছিল, যার মধ্যে 2টি 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। মসজিদের সিঁড়ির নিচে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে। জনশ্রুতি আছে তিনি চেয়েছিলেন যেন তার সমাধির উপর দিয়ে সকলের পদধূলি পড়ে। এখানে আছে মুর্শিদ কুলি খাঁর সমাধি ও মসজিদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। গাইড কে আপনি? বলি স্যার, দেখুন আমাদের পুরো কম্পাউন্ডটা দেখানোর জন্য ট্যুরিজম যেটা গাইড রেট করেছে এটা ফিক্সড নয় স্যার, ঘাবড়াবেন না স্যার। 350 টাকা চার্জ করেছে। আর বোঝার পরে স্যার অনেক বেশি বলি স্যার, কথাটা আমি আগেই বলেছি, ঘাবড়াবেন না। কেউ 350 টাকা দিচ্ছে, 300 টাকা দিচ্ছে, 250 টাকা দিচ্ছে, 200 টাকাও দিচ্ছে স্যার। আমরা বেকার ছেলে, সুন্দর করে দেখাবো, বোঝাবো, এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে গাইড বুঝে আসার পর দেবেন। আমি অত দিতে পারবো না, বেশিক্ষণ সময় নেব না, একটু দেখবো। ঘুরতে তো আপনার এমনি মোটামুটি 20-25 মিনিট লাগবে স্যার দেখতে। বিগ স্পটের ব্যাক সাইড আপনার পায়ের তলা মুর্শিদ কুলি খাঁর কবর, যিনি ব্রাহ্মণের মধ্যে মন্দির, এটা ব্যাক সাইড যেটা আরগুলো রুমগুলো সেখানে পুরোটা আন্ডারগ্রাউন্ড। নমস্কার স্যার, আমার নাম বিপুল বিশ্বাস। স্যার আপনারা এই মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসেছেন। আমাদের মুর্শিদাবাদ জেলাতে যে সকল নবাবী স্থাপত্য রয়েছে, এটি নবাবী স্থাপত্যের প্রাচীন স্মৃতিসৌধ, নাম কাটরা মসজিদ, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ হয়েছে। বাংলার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ উনি এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন 1723-তে। এটি 300+ ওল্ড। কাটরা মসজিদ নামকরণের কারণ, নবাব মুর্শিদ কুলি খাঁর সময় এই মসজিদ সংলগ্ন ফাঁকা মাঠে একটা মার্কেট হতো, সবজির মার্কেট হতো বলে 300 বছর থেকে আজও আমাদের ভিলেজের নাম সবজি কাটরা। কাটরা মিন্স মার্কেট, ল্যাঙ্গুয়েজ আরবি। তাই বাজারকে প্রাধান্য রেখে মসজিদের নামকরণ করা হয় কাটরা মসজিদ, বাজার মসজিদ। মসজিদের ব্যাকসাইড দুকর্ণে দুটো টাওয়ারের আমরা দেখতে পাচ্ছি স্যার। 4টে টাওয়ার 4 কর্নারে ছিল, প্রেজেন্ট টাইম 2টি রয়েছে, এগুলো ওয়াচ টাওয়ার। সেই সময় যারা এখানকার সোলজার্স ওপরে উঠে বাইনাকুলার দিয়ে মুর্শিদাবাদে ওয়াচ করতো কোনো এনিমি পার্সেন্ট মুর্শিদাবাদে অ্যাটাক করতে আসছে কিনা, আর ওপর থেকে আজান দেওয়া হতো। এখন যেমন 99% মন্দির মসজিদে প্রে করার জন্য সাউন্ড, তখন তো সাউন্ড সিস্টেম ছিল না, এর ওপরে উঠে চোং দিয়ে আজান দেওয়া হতো। ওপর থেকে আজান দিলে পার্শ্ববর্তী ভিলেজের মানুষ শুনতে পেত। টাওয়ারের উচ্চতা 70 ফিট, আর উপরে ওঠার জন্য রাউন্ড করে 67 সিঁড়ি রয়েছে। সিঁড়ি খারাপ হয়ে গেছে এবং লাইট টেম্বলে গভর্নমেন্ট লক করে দেয়। আর স্যার দেখুন, লক্ষ্য করে স্মল সাইজের লোয়ার সাইড, আপার সাইড ডোম দেওয়া রুমসগুলি মসজিদে রাউন্ড করে রয়েছে। আপার সাইড রুমসগুলি গেস্ট হাউস ছিল, মুসাফিরখানা। 300 বছর আগে হোটেল লজ ছিল না, বাইরে থেকে যারা মুসাফির আসতো ওপরের ঘরে থাকতো। লোয়ার সাইডগুলি মাদ্রাসা, ইসলামিক স্কুল। সেই সময় এই রুমে 4 স্টুডেন্ট, 1 টিচার, উর্দু, আরবি, পার্সিতে ইসলামিক শিক্ষা দেওয়া হতো। আর ওয়ালের গায়ে রিভাইস টি সেটগুলি রয়েছে। সন্ধ্যেবেলায় অয়েল ল্যাম্প দেওয়া হতো আলোক সম্ভার করার জন্য। আর দেখুন, এন্ট্রান্স ছোট, নবাবী পেরে মানুষ লম্বা হতো। তো মন্দির মসজিদ সবই ধর্মস্থান, এখানে প্রবেশ করতে হলে মাথা নত করে ধর্মস্থানকে রেসপেক্ট জানিয়ে ভেতরে প্রবেশ করতে হবে, তার জন্য এন্ট্রান্স ছোট করে দেওয়া। আসুন যারা মুসলিম সম্প্রদায়, ওনাদের একটা কলমা লেখা আছে, ওনারা সবসময় এই কথাটা বলেন। এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। টেম্পল, এটা হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন। কিন্তু এখন স্যার কি হয়েছে, মন্দিরটা পাবলিকের আন্ডারে চলে গেছে, আর এই মসজিদটা হেরিটেজ হয়ে গেছে। এটা হিস্টোরিক্যাল প্লেস, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেখে বেরিয়ে যেতে হবে, এটা কাউকে ব্যবহার করতে দেবে না। স্যার এটি হচ্ছে মেন মসজিদ, দিল্লিতে জামা মসজিদ, তার অনুকরণে নির্মাণ করা। স্ট্যান্ড বাই 4 পিলার্স, নিচটা ফাঁকা রয়েছে।
নিচে আমরা গোল গোল গুহার মতো খুব দেখতে পাচ্ছি, এপাশেও দেখতে পাবো চারিপাশে করা রয়েছে। এগুলি নবাবী সময়ে ভেন্টিলেশন ড্যাম্প প্রুফ এয়ার পাসের জন্য। এয়ার পাস হলে বিল্ডিংয়ের বেস ড্যাম্প হবে না, তাতে বিল্ডিং বহুদিন লাস্টিং করবে। আর স্যার 300 বছর আগে ইলেকট্রিসিটি ছিল না, তো মসজিদের বাইরে চত্বর আলো করার জন্য একটু লক্ষ্য করে দেখুন স্যার, মসজিদের ওয়ালের গায়ে স্কোয়ারের মতো বক্স করা, এর মধ্যে মিরর সেট করা ছিল বেলজিয়াম গ্লাস। আর ব্যাক সাইডে ওয়ালে গায়ে ত্রিকোণা ছোটো ছোটো খোপ, এগুলি কুলঙ্গি বলা হয়, পুরনো বাড়িতে দেখতে পাওয়া যায়। এতে অয়েল ল্যাম্প আয়ের মতো শেপগুলিতে ক্যান্ডেল দেওয়া হতো। এগুলি জ্বালানো হলে এর আলো মিররে পড়ে আলো রিফ্লেক্ট হয়ে মসজিদের বাইরে চত্বর আলোকিত হয়ে থাকতো। মিররগুলি নষ্ট হয়ে গেছে, 300 বছর আগের কথা, কথিত ব্রিটিশরা খুলে নিয়ে গেছে, কোনো বই লেখা নেই, হয়তো নিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে গেছে, এমন হতে পারে। আর আমরা কাটরা মসজিদের ওয়ালের গায়ে কিছু কিছু জায়গায় হোয়াইট পেইন্ট দেখতে পাচ্ছি। পুরো কাটরা মসজিদটা হোয়াইট কালারের ছিল, প্লাস্টার চলে যাওয়ার ফলে এই স্মল সাইজের ব্রিকগুলো বেরিয়ে এসছে। আসুন স্যার। আমাদের পায়ের নিচে চাতালে স্মল সাইজের অডিও ক্যাসেটের মতো সাইজের ব্রিক, এগুলো বেঙ্গলি ব্রিক। এই ব্রিক্স দিয়ে স্কোয়ার করে ডিফারেন্ট ডিজাইনে সিট করা। চাতালটিতে 2000 সিট রয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁর সময় এখানে 2000 পিপল একসাথে এখানে প্রার্থনা করতে পারতেন, এবং প্রার্থনার সময় তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে ওয়ালে লোহার বালা রয়েছে, এর সাহায্যে শামিয়ানা এখানে টেন্ট লাগানো হতো, নামাজিদের গায়ের উপর রোদ বৃষ্টি না পড়ে। আসুন স্যার ভেতরটা, তারপর দিকে যাবো। স্যার এটি হচ্ছে মূল মসজিদ। এই ধরনের না স্যার 5টি এন্ট্রান্স রয়েছে মসজিদের। 5টি এন্ট্রান্সের ডোম 5টি ছিল, প্রেজেন্ট টাইম 2টি ডোম দুপাশে রয়েছে। 1897-এ আর্থকোয়েকে ফ্রন্টের ওয়াচ টাওয়ার মধ্যের এই 3টি গোল গোল গম্বুজ মসজিদের আংশিক ডিস্ট্রয় হয়ে যায়। মসজিদ রাইট সাইডে হেলে রয়েছে, আর্থকোয়েকের ফলে টিল্ট হয়ে গেছে। স্যার স্যার মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসেছেন, যার নামে আমাদের এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয়েছে। বাংলার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁ, ইনি ফার্স্ট লাইফ হিন্দু ব্রাহ্মণ ছিলেন। এই মুর্শিদ কুলি খাঁর জন্ম হয়েছিল 1665-এ দাক্ষিণাত্যের বুরহানপুরে এক ব্রাহ্মণ বংশে। নবাব মুর্শিদ কুলি খাঁর ফার্স্ট নেম সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার পিতা ছিলেন দর্প নারায়ণ মিশ্র। এই সুদর্শন নারায়ণ মিশ্রকে খুবই বাল্য অবস্থায় কিছু কিডন্যাপার্স কিডন্যাপ করে নেয়। কিডন্যাপ করে নিয়ে গিয়ে এক ইস্পাহান বণিকের নিকট ওনাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সেই সময় দাস প্রথা ছিল। যার কাছে বিক্রয় করা হয়েছিল ওনার নাম হাজি সফি, উনি মুসলিম ছিলেন, উনি ইরান থেকে এসেছিলেন ভারতবর্ষে বিজনেসের জন্য। তো হাজি সফি সুদর্শন নারায়ণ মিশ্রকে দাস রূপে না রেখে নিজের সন্তানের মতোই ভালোবেসে লালন পালন করে বড় করেন। সুদর্শন নারায়ণ মিশ্র নাম পরিবর্তন করে হাজি সাহেবের নামে ওনার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। পরবর্তীতে মোহাম্মদ হাদিকে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের আন্ডারে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজে লাগানো হয়, সেখান থেকেই বড় হয়েছিলেন মোহাম্মদ হাদি। আর সেই সময় 300 বছর আগে স্যার আমাদের এই বেঙ্গলের নাম ছিল মকসুদাবাদ, মুর্শিদাবাদের আগের নাম। মকসুদাবাদের ক্যাপিটাল রাজধানী ছিল পূর্ববঙ্গে, যেটা এখন ঢাকা নামে পরিচিত, সেই সময় নাম ছিল জাহাঙ্গীরনগর বা জাহাঙ্গীরাবাদ। আর সেই জাহাঙ্গীরনগরের সেই সময় যিনি দেওয়ান ছিলেন ট্যাক্স কালেক্টর, ঔরঙ্গজেবের পৈত্র অর্থাৎ নাতি আজিমুস শান। তো আজিমুস শান উনি একজন ভোগ বিলাসী ট্যাক্স কালেক্টর ছিলেন। উনি কী করতেন, বাংলার প্রজাদের কাছ থেকে ট্যাক্স কালেকশন করে দিল্লির দরবারে ট্যাক্স পাঠাতেন না, সব ভোগ বিলাসীগুলো উড়িয়ে দিতেন বাংলার ঐশ্বর্য। তো 1702-এ ঔরঙ্গজেব মারাঠার যুদ্ধে অর্থশূন্য পড়লে সেই হাদি নামক ব্যক্তিকে কর তলব কা উপাধি দিয়ে এই বাংলার দেওয়ান করলেন ট্যাক্স কালেক্টর। তো করতলব খাঁ বাংলায় এসে বাংলার প্রজাদের কাছ থেকে নিয়মিত রেভিনিউ কালেকশন করে ঔরঙ্গজেবের আন্ডারে পাঠাতেন। তো ঔরঙ্গজেব এই করতলব খাঁর কাজে খুশি হয়ে করতলব খাঁকে 1706-এ বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যা 3টে স্টেটের নবাব উপাধি দিলেন। এনার নাম দেওয়া হলো আরবি ভাষায় মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ নবাব উপাধি পাওয়ার পর নিজের নাম অনুসারে জেলার নাম রেখেছেন মুর্শিদাবাদ। তো
তো স্যার নবাব যখন জানলেন বড় হয়ে উনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, উনি একটা সময় ব্রাহ্মণ পরিবারের কাছে ফিরে গেলেন। সেই সময় ব্রাহ্মণ সমাজ খুব কঠোর ছিল বলে সমাজ ওনাকে অ্যাকসেপ্ট করেননি, যার ফলে মুর্শিদ কুলিকে একটা সময় উনি হিন্দু বিদ্বেষ হয়ে গিয়েছিলেন, হিন্দুদের প্রতি তার ক্ষোভ হয়ে যায়, অস্বাভাবিক অত্যাচারও করেছিলেন একটা সময় উনি হিন্দুদের প্রতি। 1723-তে উনি যখন এই মসজিদ নির্মাণ করালেন, এই বিল্ডিংয়ের যিনি ইঞ্জিনিয়ার ওনার নাম মুরাদ ফরাজ খা, সেই মুরাদ ফরাজ খাকে অর্ডার দিয়ে হিন্দু বিদ্বেষ হয়ে পার্শ্ববর্তী এলাকাতে যে সকল দেবদেবীর টেম্পল ছিল তা ভেঙে এনে তার ব্রিক দিয়ে উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। স্যার এই মসজিদ নির্মাণের জন্য এখানে কোনো লোহা তীর বর্গা ইউজ হয়নি, ইট সাজিয়ে আর্চের ওপর খিলানের উপরে পুরো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। 300 বছর আগে সিমেন্টের প্রচলন ছিল না, তখন যে কংক্রিট এখানে ইউজ হয়েছে তা হলো চুন, সুরকি, চিটেগুড়, ডিমের কুসুম, শাক, কড়িগুঁড়ো, বিউলির ডাল, সাবুদানা, গাব পচিয়ে কংক্রিট তৈরি করা হতো। 2 ইয়ার্সে এত বড় মসজিদ কমপ্লিট দেওয়া হলো। মসজিদ কমপ্লিটের 2 ইয়ার্স পর 1727-এ মুর্শিদ কুলি খা মারা গেলেন। মুর্শিদ কুলি খা লাস্ট লাইফ ওনার মনে রিয়েলাইজ ফিল হলো যে আমি একজন ব্রাহ্মণ সন্তান হয়ে মন্দির ভেঙে মসজিদ গড়েছি, অথবা একটা নবাব হয়ে রাজত্ব চালাতে গিয়ে অজান্তে আমি বহু অন্যায় কাজ করেছি। জীবনে আমি যে ভুল পাপ কাজ করেছি, তো আমার মৃত্যুর পর আমাকে মসজিদ সংলগ্ন এমন জায়গায় আমার সমাধি দেওয়া হবে, সর্বজাতি ধর্মের মানুষেরা যারা এই মসজিদ দর্শন করতে আসবে, নামাজ পড়তে আসবে, তারা আমার সমাধির উপর দিয়ে মারি যাবে। মানুষের পদধূলি আমার সমাধিতে পড়লে হয়তো আমার পাপ স্খলন হবে। তাই নবাব উনি জীবিত অবস্থায় নিজের সমাধি স্থাপন করে গিয়েছেন, আর ওনার মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয়। মসজিদের মেন এন্ট্রান্সে ওনার সমাধি রয়েছে আন্ডারগ্রাউন্ড, আমার সমাধির উপর দিয়ে মারি গিয়ে নিচে সমাধি দর্শন করতে পারবো। আসুন স্যার। রাখা হয়েছে ভেতরে সুড়ঙ্গ রাস্তা এখন আর নেই। এইবার স্যার আমাদের বাংলা একটা বাংলার দ্বিতীয় নবাব ছিলেন মুর্শিদ কুলি খার জামাতা সুজাউদ্দৌলা, তারপর সরফরাজ খা। এটি হচ্ছে মসজিদের মেন এন্ট্রান্স। আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছিলাম, কারণ ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় যত মসজিদ নির্মাণ করা হয় তার এন্ট্রান্স ইস্টে হয়, তারা ওয়েস্টে থেকে নামাজ পড়ে, কারণ মক্কার কাবা শরীফ ওয়েস্টে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিজের সুবিধার্থে ব্যাক সাইডটা ফ্রন্ট করে দেয়। ন্যাশনাল হাইওয়ে বয়ে গেছে বলে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক হয়ে গেছে। আর স্যার আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলি খায়ের গ্রেভ এর তলাতে। এখানে একটা সময় লোহার নেট করা ছিল, তার জাল করা স্কোয়ার করে, মানুষ হেঁটে গেলে পায়ের ধুলো জাল হয়ে উনার গ্রেভে পড়তো, উনি গ্রেভে পায়ের ধুলো চেয়েছিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট 1958-এ এটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করার পর লোহার জাল তুলে দেয়, কারণ বৃষ্টি হলে বৃষ্টির জল জাল হয়ে ভেতরে জমা হয়ে যেত এবং জাল ড্যামেজ হয়ে গিয়েছিল, যার ফলে এটা কংক্রিট করে সিল করে সাইড দিয়ে কুড়ি বর্গর ঘর করে খুলে দেওয়া হয়। আমরা সিঁড়ির নিচে নেমে গিয়ে দেখতে পাবো মুর্শিদ কুলি খায়ের সমাধি। আসুন স্যার। ইনি বাংলা, বিহার, উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খায়ের সমাধি, যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। স্যার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘুরে এই ধরনের অনেক সমাধি দেখতে পাওয়া যায়, তো দেখেছেন বা দেখবেন। সমাধির মুখগুলি সিমেন্ট দিয়ে স্টোন দিয়ে সিল করা বাঁধানো, একমাত্র সমাধি ওপেন রয়েছে, মাটি দেখতে পাওয়া যায় যে ওপর থেকে মানুষের পায়ের ধুলো পড়তো তার প্রমাণ। এর লেন্থ হয় 7 ফিট, এনার উচ্চতা 6 ফিট 2 ইঞ্চ। আর এই মুর্শিদ কুলি খায় নিজে ফার্স্ট লাইফ ব্রাহ্মণ ছিলেন, লাস্ট লাইফ ওনার মনে রিয়েলাইজ ফিল হওয়ার পর 1726-এ মসজিদের পাশে একটি শিবা টেম্পল নির্মাণ করে গেছেন। আমরা যাওয়ার পথে দর্শন করতে পারবো শিবা টেম্পল। আমাদের মুর্শিদাবাদ জেলাতে যে 18 নবাব মুর্শিদাবাদের মসনদে ছিলেন, মুর্শিদ কুলি খা বা তার পরবর্তী জেনারেশন যেনারা মুর্শিদাবাদের মসনদে ছিলেন, ফার্স্ট মুর্শিদ কুলি খা যিনি 1706 থেকে 1727 পর্যন্ত মসনদে ছিলেন। সেকেন্ড ইনার জামাতা সুজা খা যিনি 1727 থেকে 1739 অবধি মুর্শিদাবাদের মসনদে ছিলেন। তারপর সুজা খায়ের ছেলে সরফরাজ খা, মুর্শিদ কুলি খায়ের দরিদ্র মেয়ের ঘরের ছেলে। সরফরাজ খা 1 বছর মুর্শিদাবাদের মসনদে ছিলেন 1739 থেকে 40 অবধি। তারপর এসেছে আলীবর্দী খা। আলীবর্দীর সাথে মুর্শিদ কুলি খায়ের বংশের কোনো ব্লাড রিলেশন নেই। আলীবর্দী ছিলেন পাটনা শাসনকর্তা,
1740-তে ব্যাটল অফ গিরিয়ায় আলীবর্দী সারপ্রাসিকে যুদ্ধে হারিয়ে মুর্শিদাবাদ দখল করে নেয়। আলীবর্দী 1740 থেকে 1756 অবধি মুর্শিদাবাদের মসনদে ছিলেন। আলীবর্দীর পর আলীবর্দীর দহিত্র সিরাজউদ্দৌলা বেঙ্গলের লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব। সিরাজ মাত্র 14 মাস মুর্শিদাবাদের মসনদে ছিলেন। 1756 থেকে 1757 ব্যাটল অফ পলাশি সিরাজ পরাজিত হয়েছেন। তারপর মির্জাফরের জেনারেশনের 13 নবাব মুর্শিদাবাদের মসনদে ছিলেন। ফার্স্ট মির্জাফর, সেকেন্ড মির্জাফরের জামাতা মীর কাসিম, থার্ড মির্জাফরের সেকেন্ড ওয়াইফে ছিলেন নাজিমউদ্দৌলা, তারপর নাজিমউদ্দৌলার ভাই সাইফউদ্দৌলা, তারপর সাইফউদ্দৌলার ছেলে মোবারকদৌলা, তার ছেলে আলিজা, ওয়ালাজা, হুমায়ুনজা, ফরাদুনজা, হাসান আলী, ওয়াসিফ আলী, ওয়ারিস আলী। এই মির্জাফরের বংশের 13 নবাবের মধ্যে 11 নবাব পরাধীন নবাব, যিনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে দেশ চালাতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে 16 লক্ষ টাকা করে বৃত্তি পেতেন। শেষের দুজন নবাব ওয়াসিফ আলী, ওয়ারিস আলী, এরা ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর নবাব, এদেরকে সম্মান রক্ষার জন্য নবাব বলা হতো। এরা সরকার থেকে কোনো বৃত্তি পেতেন না। স্যার, এটা একটা ওয়াচ টাওয়ারের ভগ্নাংশ। 4 কোণে 4টে ওয়াচ টাওয়ার বসছিল, এগুলো পড়ে গেছে আর্থকোয়েকে। 4টে টাওয়ার ছিল, এগুলো গভর্নমেন্ট থেকে রেস্টোর করে রেখেছে, নতুন করে নির্মাণ করে রেখেছে। স্যার আসুন স্যার। হ্যাঁ স্যার। আর আমাদের ফ্রন্টে লেফট সাইডে ভেতরে আর্কিটেকচার মুর্শিদ কুলি খাঁ 1726-এ নির্মাণ করিয়েছিলেন এই শিবের মন্দিরটি। তো এখানকার স্থানীয় বাসিন্দারা এই মন্দিরে পুজো আর্চা করে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা ব্যারিকেড করে সেপারেট করে দেয়। এন্ট্রান্সটা অপারচিত করেছে। পুজো আর্চা হয় বলে মন্দির মেনটেন করে এখানকার বাসিন্দারা। মসজিদটি প্রেজেন্ট টাইম সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে। স্যার, মুর্শিদাবাদে ভাবে অনেকেই যে আমরা হাজারদুয়ারি উদ্দেশ্য করে আসে, কিন্তু স্যার হাজারদুয়ারি প্যালেস এই মসজিদের 107 বছর পর নবাব সিরাজের মৃত্যুর 72 বছর পর তৈরি করা হয়েছিল। ওটা কোনো নবাবের প্যালেস ছিল না, ওটা ছিল একটা কোর্ট। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবরা একজোট ওখানে বিচার করতেন। ওটা সেই সময়ের কোর্ট ছিল। যখন 1791-এ ঢাকা জাহাঙ্গীরনগর থেকে দেওয়ানি ট্রান্সফার করা হয়, তখন কোর্ট এখানে চলে আসে। স্যার, তখন থেকে এখানে হাজারদুয়ারিতে কোর্ট হতো। স্যার, তাহলে তো পরবর্তীতে 1890-তে কোর্ট এখান থেকে কলকাতা ট্রান্সফার হয়ে যায়। স্যার, আর হাজারদুয়ারিটার আসল নাম হচ্ছে স্যার বড় কুঠি। স্যার, অসংখ্য দরজা বিশিষ্ট বলে লোকমুখে প্রচলিত হাজারদুয়ারি প্যালেস। ওর আসল দরজা রয়েছে 900টা, নকল রয়েছে 100টা। শত্রুপক্ষকে ধোকা দেওয়ার জন্য ওই 100টা দরজা ডুপ্লিকেট বানানো হয়েছিল। স্যার, মুর্শিদাবাদের ঐতিহাসিক কাটরা মসজিদের বিস্তারিত ইতিহাস যখন গাইডের মুখে শুনছিলাম, তখন যেন ফিরে গিয়েছিলাম প্রায় 300 বছর আগে এক ঐতিহাসিক সময়ে। কত অজানা ইতিহাসের মোহর ও মণিমাণিক্য এখানে ছড়িয়ে রয়েছে। ইতিহাস মানে শুধু অতীত নয়, ইতিহাস হলো আমাদের ঐতিহ্য, আমাদের জ্ঞান, আমাদের বর্তমানের ভিত্তি আর ভবিষ্যতের পাথেয়। এই গাইড ভাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। তার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আবার ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।